সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর সাবজেক্ট সায়েন্সের একটি টপিকস হলো লাইট। তো আজকের এই ভিডিওতে আমি লাইট, রিফ্লেকশন অফ লাইট অথবা আলোর প্রতিফলন এবং প্রতিবিম্ব ও বিভিন্ন ধরনের দর্পণে যে বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বলতে আমরা কি বুঝি? যখনই কোনো আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের উপর আপতিত হয়, তখন ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। আবারও বলে রাখি, আলোক রশ্মি যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন ওই তল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যেমন আমরা যদি ধরি এ ও একটি আলোক রশ্মি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, তখন ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলা হয়। এখন এই আলোর প্রতিফলন সংক্রান্ত কিছু শব্দ আমাদের জানতে, কিছু প্রয়োজনীয় রাশি আমাদের জানতে হবে। যেমন প্রথমেই হচ্ছে আপতিত রশ্মি। যে আলোক রশ্মি এসে দুই মাধ্যমের বিভেদ তলে এসে আপতিত হয়, সেই আলোক রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। এবং দুই মাধ্যমের বিভেদ তল থেকে যে আলোক রশ্মি পুনরায় প্রথম মাধ্যমের দিকে ফিরে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। এখন আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের, তাকে বলা হয় প্রতিফলক তল। প্রতিফলক তলের মধ্যে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর উপর যদি আমরা একটি অবিলম্ব অঙ্কন করি, তাহলে এই অবিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। একে আবার আই দিয়েও চিহ্নিত করা হয়। আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানের যে কোণ তাকে বলা হয় আপতন কোণ। সিমিলারলি একই রকম ভাবে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানের কোণকে বলা হয় প্রতিফলিত কোণ, অথবা একে আর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি প্রতিফলক তলের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব। এখন এই অবিলম্ব এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, এবং অবিলম্ব ও প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলিত কোণ। তাহলে এই টার্মস গুলা অথবা এই রাশিগুলা আমাদের জানা থাকতে হবে। নেক্সট, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রতিফলিত আলোর পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই যে প্রতিফলিত আলো, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত আলোর পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রতিফলিত আলোর পরিমাণ প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে। আমাদের মনে রাখতে হবে প্রতিফলিত আলোর পরিমাণ দুটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে আপতন কোণ। আলোক রশ্মি যত তির্যকভাবে প্রতিফলক তলের উপর আপতিত হয়, অর্থাৎ আপতন কোণ যত বেশি হয়, প্রতিফলিত রশ্মির পরিমাণও তত বেশি হবে। আপতিত রশ্মি যত তির্যকভাবে দর্পণের উপর প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মির পরিমাণও তত বেশি হয়। অর্থাৎ আপতন কোণ যত বড় হবে তত প্রতিফলিত রশ্মির পরিমাণ বেশি হবে। আরেকটি হলো প্রতিফলকের প্রকৃতি ও মাধ্যম। প্রতিফলক তলটি যত স্বচ্ছ
প্রতিফলক তলটি যত স্বচ্ছ ও উজ্জ্বল হবে প্রতিফলিত রশ্মির পরিমাণও তত বেশি হবে। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রতিফলনের সূত্র অর্থাৎ লস অফ রিফ্লেকশন। লস অফ রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলনের সূত্র। প্রতিফলনের দুটি সূত্র আছে। প্রথম সূত্রটি হলো, প্রতিফলনের দুটি সূত্র আছে, আমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রটি হলো আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। তাহলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে আমাদের দুটি সূত্র মনে রাখতে হবে। প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এই তিনটি একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্রটি হলো আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হলো আলোর প্রতিফলন এবং প্রতিফলনের সূত্র। এখন প্রতিফলক তলের প্রকৃতির উপর নির্ভর করে, প্রতিফলক তলের প্রকৃতির উপর নির্ভর করে আলোর প্রতিফলন দুই প্রকারের হয়ে থাকে, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন, ইংরেজিতে যাকে বলা হয় রেগুলার রিফ্লেকশন অ্যান্ড ডিফিউজড রিফ্লেকশন। তো আলোর প্রতিফলক তলের উপর ভিত্তি করে, আলোর প্রতিফলক তলের প্রকৃতির উপর নির্ভর করে আলোর প্রতিফলন দুই প্রকারের হয়ে থাকে। যদি প্রতিফলক তলটি মসৃণ ও সমতল হয়ে থাকে, যদি প্রতিফলক তলটি মসৃণ ও সমতল হয়ে থাকে, তখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি একটি সমতল দর্পণের উপর আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিগুলিও পরস্পর সমান্তরাল হয়ে থাকে। প্রতিফলিত রশ্মিগুলিও পরস্পর সমান্তরালভাবে বেরিয়ে যায়। কিন্তু যদি প্রতিফলক তলটি অসমান প্রকৃতির হয়ে থাকে, প্রতিফলক তলটি মসৃণ না হয়ে অসমান প্রকৃতির হয়ে থাকে, তখন আপতিত রশ্মিগুলি সমান্তরাল হওয়া সত্ত্বেও প্রতিফলিত রশ্মিগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল না হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। যখন আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল বা মসৃণ যখন আপতিত রশ্মিগুচ্ছ কোনো মসৃণ প্রতিফলক তলে আপতিত হয়, তখন সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হয়। এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। যেমন সমতল দর্পণ, স্থির জলের উপরিতল অথবা মসৃণ ধাতব তল প্রভৃতিতে নিয়মিত প্রতিফলন হয়ে থাকে এবং নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে। নিয়মিত প্রতিফলনের ফলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। বিক্ষিপ্ত প্রতিফলন কোণটি কোনো অমসৃণ প্রতিফলক তলে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে ওই সমান্তরাল রশ্মিগুচ্ছ আর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয় না, না হয়ে কি হয়, চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এইরূপ প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন ঘরের দেওয়াল অথবা সাদা কাগজ অথবা ঘষা কাচ, সিনেমার পর্দা ইত্যাদি, এই সমস্ত প্রতিফলক তলগুলি অমসৃণ হওয়ার কারণে প্রতিফলিত রশ্মিগুলি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ধরনের প্রতিফলনকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। এবং আমাদের মনে রাখতে হবে বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। নিয়মিত প্রতিফলন অর্থাৎ রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিবিম্ব গঠিত হয়, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা আমাদের চারপাশের বস্তুগুলিকে দেখতে পাই। এই বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা আমাদের চারপাশের বস্তুগুলিকে দেখতে পাই। বাট বিক্ষিপ্ত প্রতিফলনের সময় কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, শুধুমাত্র নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রেই প্রতিবিম্ব গঠিত হয়। এই হলো নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন।
নেক্সট, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, এই বিষয়টিও আমাদের জানা থাকতে হবে। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য কি কি আছে? মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয়, মসৃণ অর্থাৎ সমান তলে আলোর নিয়মিত প্রতিফলন হয়। অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে যায়, নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটি নির্দিষ্ট দিকে যায়, বাট বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। নিয়মিত প্রতিফলনে উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে উৎসের কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। নিয়মিত প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুলিও সমান্তরাল হয়। আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হওয়া সত্ত্বেও প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল হয় না। প্রতিফলককে ঘুরিয়ে, নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে প্রতিফলিত রশ্মিকে ইচ্ছে মতো যে কোনো স্থানে ফেলা যায়, কিন্তু প্রতিফলককে ঘুরিয়ে, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছে মতো প্রতিফলিত রশ্মিকে যে কোনো দিকে ফেলা যায় না। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মির দিকে তাকালে চোখ ঝলসে যায়, কারণ সবগুলি রশ্মি একই দিকে আসে, যার জন্য উজ্জ্বলতা অনেক বেশি হয়। তাই নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মির দিকে তাকালে চোখ ঝলসে যায়, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে চোখ ঝলসায় না, বরং বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা বস্তুকে, বিভিন্ন ধরনের চারপাশের বস্তুকে আমরা দেখতে পাই। এই হলো নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রতিবিম্ব। প্রতিবিম্ব বলতে আমরা কি বুঝি? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলা হয়। আবারও বলে রাখি, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব তার প্রকৃতি অনুসারে প্রতিবিম্ব সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, যথা সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। প্রতিবিম্ব প্রকৃতি অনুসারে দুই ধরনের হয়ে থাকে, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। এই সদ্বিম্ব এবং অসদ্বিম্ব সম্বন্ধে বিশদভাবে আমাদের জানতে হবে। সদ্বিম্ব বলতে কি বুঝি, অসদ্বিম্ব বলতে কি বুঝি? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলা হয়। আবারও বলে রাখি, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির সদ্বিম্ব বলা হয়। এখন সদ্বিম্বর ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সদ্বিম্বর বৈশিষ্ট্যগুলি কি কি? সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়। সদ্বিম্বকে আমাদের মনে রাখতে হবে, সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। সাধারণত উত্তল লেন্স, অবতল দর্পণ ইত্যাদি যে কোনো বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে। উত্তল লেন্স এবং অবতল দর্পণ বস্তুর সদ্বিম্ব গঠন করতে পারে এবং সদ্বিম্ব চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়। অন্যদিকে অসদ্বিম্ব কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলা হয়। অসদ্বিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। সমতল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয়। অসদ্বিম্ব, সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। সদ্বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। সদ্বিম্ব চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়। উত্তল লেন্স এবং অবতল দর্পণ দ্বারা বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। উত্তল লেন্স এবং অবতল দর্পণ দ্বারা বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। উত্তল লেন্স এবং অবতল দর্পণ দ্বারা বস্তুর সদ্বিম্ব গঠিত হয়। অসদ্বিম্ব চোখে দেখা যায়,
অসৎ বিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। পর্দায় ফেলা যায় না এবং সমতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠিত হয়। জেনারেলি আমরা ঘরের আয়নাতে মুখ ঢাকার জন্য যে আয়না ব্যবহার করি সমতল দর্পণ, সমতল দর্পণের মধ্যে যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সমতল দর্পণের মধ্যে যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সেই ধরনের প্রতিবিম্বকে বলা হয় অসৎ বিম্ব। এই ধরনের প্রতিবিম্ব শুধুমাত্র চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। কিন্তু সদ্বিম্বর ক্ষেত্রে কি হয়, চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। এবং সদ্বিম্ব উত্তল লেন্স ও অবতল দর্পণ দ্বারা সদ্বিম্ব গঠিত হয়। এখন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য অর্থাৎ অসৎ বিম্বের কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে আলোচনা করব। সেটি হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়ে থাকে। সমতল দর্পণ দ্বারা যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দুটো সমান হয়ে থাকে। প্রতিবিম্ব অসৎ প্রকৃতির হয়ে থাকে। অসৎ প্রকৃতি মানে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না, অসৎ প্রকৃতির হয়ে থাকে। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়ে থাকে। অসৎ বিম্ব অর্থাৎ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হয়ে থাকে। প্রতিবিম্ব বস্তুর সমশীর্ষ হয়ে থাকে। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। সমতল দর্পণের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে এবং বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। বস্তু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। এই হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আবারও বলে রাখি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি? দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব দুটো সমান হয়ে থাকে। প্রতিবিম্ব অসৎ প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। প্রতিবিম্ব বস্তুর সমশীর্ষ হয়ে থাকে এবং প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে থাকে। বস্তু অর্থাৎ প্রতিবিম্বের সংযোজক সরলরেখা দর্পণকে লম্বভাবে ছেদ করে। এই হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ বলতে আমরা কি বুঝি? কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশবিশেষ হয়, হয়ে থাকে তখন ওই ধরনের প্রতিফলককে অর্থাৎ ওই ধরনের দর্পণকে বলা হয় গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ দুই প্রকারের হতে পারে, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণ কোনটি? গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে। কোনো গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ, যেমন এই গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তখন ওই ধরনের দর্পণকে বলা হয় অবতল দর্পণ। আবার কোন গোলীয় দর্পণের যদি বাইরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় উত্তল দর্পণ। কোন গোলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় অবতল দর্পণ। আবার কোন গোলীয় দর্পণের যদি বাইরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় উত্তল দর্পণ। এখন গোলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটি রাশি সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে। প্রথমটি হলো মেরু অথবা পোল। গোলীয় দর্পণের মেরু অথবা পোল। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। যে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু তাকে বলা হয় ওই গোলীয় দর্পণের মেরু। প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় গোলীয় দর্পণের মেরু। বক্রতা কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ।
প্রধান অক্ষ কোন গোলীয় দর্পণে মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়। মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। যে কোনো গোলীয় দর্পণে মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা এক্স ওয়াই সংযোজক সরলরেখা একে বলা হয় প্রধান অক্ষ। এই গোলীয় দর্পণ সম্পর্কিত এই সমস্ত বিষয় আমাদের জানা থাকতে হবে, যেমন মেরু অথবা পোল যেটি হলো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু, যে কোনো গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দু। বক্রতা কেন্দ্র ওই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতার ব্যাসার্ধ গোলকের কেন্দ্র থেকে গোলকের কেন্দ্র থেকে আমরা যদি মেরু পর্যন্ত যে দাগটি টানি তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, অথবা যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এই রাশিগুলি আমাদের মনে রাখতে হবে। এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস, যেমন অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে আমরা কি বুঝি এই বিষয়টি আমাদের বুঝতে হবে। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে আমরা কি বুঝি? কোন অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে দর্পণের মুখ্য ফোকাস বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর এফ বিন্দুতে মিলিত হচ্ছে এবং ওই এফ বিন্দুটিকে ওই দর্পণটির মুখ্য ফোকাস বলা হয়। একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস হলো কোন উত্তল দর্পণের দ্বারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটিকে ওই দর্পণটির মুখ্য ফোকাস বলা হয়। কোন উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটিকে ওই দর্পণটির মুখ্য ফোকাস বলা হয়। ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেংথ অথবা ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝি? গোলীয় দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব অথবা ফোকাল লেংথ। এই হলো গোলীয় দর্পণ সংক্রান্ত বিভিন্ন রাশি। এখন আমাদের আরো একটি জিনিস জানা থাকতে হবে, সেটি হলো অবতল দর্পণ দ্বারা যে কোনো গোলীয় দর্পণ দ্বারা যখন প্রতিবিম্ব গঠিত হয় বিভিন্ন ধরনের গোলীয় দর্পণ দ্বারা বিভিন্ন অবস্থানে বস্তুর অবস্থান অনুসারে প্রতিবিম্বের প্রকৃতিও ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ওই বিষয়গুলি আমাদের জানা থাকতে হবে। যেমন অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। যদি বস্তুটি অসীমে অবস্থিত হয়ে থাকে বা বহু দূরে অবস্থিত হয়ে থাকে তখন প্রতিবিম্বের প্রকৃতি সৎ ও বিন্দুবৎ হবে। অবতল দর্পণের ক্ষেত্রে যদি বস্তুটি যদি বহু দূরে অবস্থিত থাকে অর্থাৎ অসীমে অবস্থিত থাকে তখন প্রতিবিম্বের প্রকৃতি সৎ ও বিন্দুবৎ হবে। দ্বিতীয়টি হলো বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হলে। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুটি যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হয়ে থাকে তখন কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? প্রতিবিম্বের প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারের তুলনায় ক্ষুদ্র হয়ে থাকে। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারের তুলনায় ছোট হয়ে থাকে। বস্তু যদি বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত হয় তখন কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বস্তুর সমান আকার বিশিষ্ট হবে। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বস্তুর সমান আকার বিশিষ্ট হবে। যদি বস্তুটি বক্রতা কেন্দ্রে ও ফোকাস দূরত্বের মধ্যে অবস্থিত থাকে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত থাকে তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট ও বিবর্ধিত হবে। আবারও বলে রাখি, বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত থাকলে প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বিবর্ধিত হবে।
যদি বস্তুটি ফোকাসে অবস্থিত হয়, যদি বস্তুটি ফোকাসে অবস্থিত হয়ে থাকে তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং অসীমভাবে বিবর্ধিত হবে। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং অসীমভাবে বিবর্ধিত হবে। বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয় তখন কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে? বস্তু যদি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হয়, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত হবে। প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত হবে। এই হলো অবতল দর্পণ দ্বারা বিভিন্ন অবস্থানে, অবতল দর্পণ দ্বারা বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার প্রতিবিম্ব গঠন। এখন উত্তল দর্পণ দ্বারা কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান যেখানেই হোক না কেন, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ প্রকৃতির হয়ে থাকে। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর অবস্থান যে কোনো জায়গাতে হোক না কেন, প্রতিবিম্ব দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ প্রকৃতির হয়ে থাকে। প্রতিবিম্বের প্রকৃতি, উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বটি অসৎ, সমশীর্ষ এবং আকারে বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর, বস্তু অপেক্ষা ছোট হবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ, সমশীর্ষ এবং বস্তুর আকারের তুলনায় ছোট হয়ে থাকে। এই হলো বিভিন্ন ধরনের দর্পণ দ্বারা গঠিত বিভিন্ন ধরনের প্রতিবিম্ব। এই বিষয়টি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।